সালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা, আমরা তোমাদেরকে আজকে আমার শর্ট নোটের চ্যাপ্টার নাম্বার 5 যেটা পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়ের মধ্যে আমরা শর্ট নোটের মধ্যে যা যা রেখেছি এই জিনিসগুলো তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিব। সো আসো আমরা বেশি কথা না বলে শুরু করি। আমাদের এখানে কি কি আছে? সো প্রথমত আসো, এই অধ্যায়ের প্রথমে যদি আমরা যাই ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। রো ইকুয়ালস টু আমরা বলি m/v। আর প্রশ্ন হচ্ছে m মানে কি? যেই বস্তুটার ঘনত্ব বের করতে চাই ওই বস্তুর ভরটা হচ্ছে m এবং ওই বস্তুর আয়তনটা হচ্ছে v। তাহলে এটা হচ্ছে ওই বস্তুর ভর এবং এটা হচ্ছে ওই বস্তুর আয়তন। তবে একটা ব্যাপার আছে, তুমি যদি ঘনত্ব বের করতে চাও, মনে করো তোমাকে ভর দেওয়া আছে কিন্তু আয়তনটা দেওয়া নাই, তো আয়তনটা দেওয়া না থেকে অনেক সময় তোমাকে পরীক্ষা আয়তনটা বের করতে বলা হয়। তাই বের করতে বলা হয় মিনস হোয়াট? যার মনে করো তোমাকে বলা আছে এটা হচ্ছে একটা ঘনবস্তুর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, এর মানে তোমাকে ঘনবস্তুর আয়তনটা দেওয়া নাই। একইভাবে হচ্ছে তোমাকে কোন একটা গোলক বলে দিল কিন্তু গোলকের আয়তনটা তোমার দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে কোন একটা বস্তু যদি ঘনবস্তু হয় তাহলে সেক্ষেত্রে আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর যদি বস্তু গোলক হয় তাহলে তোমাকে গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তাহলে 4/3 পাই r কিউব গোলকের আয়তন। আর যদি কোন একটা বস্তু সিলিন্ডার আকৃতির হয়, এরকম সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে পাই r স্কয়ার, সেক্ষেত্রে r এর মান এবং s এর মান তোমাকে দেওয়া থাকবে। একইভাবে যদি তুমি এখান থেকে এই যে এম এবং বি জানো তাহলে তো রো বের করতে পারবা। অনেক সময় আমরা এই সূত্র থেকে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমাদের যে জিনিসটা করা লাগে এম বের করা লাগে। তাহলে বজ্র গুণন করলে এম ইকুয়ালস টু আমরা বলতে পারি রো ইন্টু ভি। এখন একটু খেয়াল করো, এটা মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো এম ইকুয়ালস টু হচ্ছে রো বি, এম ইকুয়ালস টু রো বি। তাহলে এম ইকুয়ালস টু রো বি তুমি মনে রাখতে পারো। এই রো এর ক্ষেত্রে রো মান হচ্ছে ঘনত্ব। সবার ঘনত্ব তোমার মুখস্থ রাখা লাগবে না, কিন্তু অন্তত পানির ঘনত্ব যে 1000 সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা আমাকে সবসময় মনে রাখতে হবে। এবার আসো প্রেশার যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে প্রেশার P ইকুয়ালস টু F/A। এখানে F মানে কি? F মানে হচ্ছে আমরা তলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত করলাম। যেমন মনে করো আমাদের কাছে এইরকম একটা বস্তু আছে, এই বস্তুটার এই যে এই তলের উপর তুমি একটা বল প্রয়োগ করলা, এই তলের উপর তুমি যে বল প্রয়োগ করলা সেটা হচ্ছে F এবং এই তলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের A। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি F/A। তবে এখানে একটা ব্যাপার আছে, প্রেশার বের করার জন্য তোমাকে সবসময় এই প্রযুক্ত বলটা তলের লম্বভাবে হইতে হয়, লম্বভাবে না হলে হবে না। অবশ্যই প্রযুক্ত বলটা তলের লম্বভাবে হতে হবে। এবার আসি, ওই জন্য আমরা লিখেছি তলের লম্বভাবে প্রযুক্ত বল আর এদিকে হচ্ছে আমাদের তলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার আসো, তোমরা এরকম কিছু ম্যাথ দেখবা যে মনে করো আমি একজন মানুষ, আসলে আমি মানুষ, এখন আমি দাঁড়ায় আছি। এবার তোমাকে বলা হলো আমি যে মাটিতে প্রেশার দিচ্ছি সেই প্রেশারটা নির্ণয় করো। তাহলে আমি মাটির প্রেশারটা কীভাবে নির্ণয় করব? ভেরি সিম্পল, প্রেশার P ইকুয়ালস টু আমরা বলতে পারি F/A। এখন আমার ক্ষেত্রে F মানে কি? F মানে প্রযুক্ত বল। এর মানে আমি মাটিকে যে পরিমাণ বল প্রয়োগ করছি। সো আমি মাটিকে যে বল প্রয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রযুক্ত বল মানে হচ্ছে আমার ওজনটা, হ্যাঁ, মানে আমরা এই যে আমার ওজনটা, তাহলে এই F এর জায়গায় আমরা কি লিখবো? ওজন লিখবো। এবার পরীক্ষার প্রশ্ন আসতে পারে আমি এক পায়ে দাঁড়াইছি, দুই পায়ে দাঁড়াইছি। যদি আমি দুই পায়ে দাঁড়াই তাহলে আমার দুইটা পায়ের যে দুইটা তালু, এই দুইটা তালুই কিন্তু আমাদের সংস্পর্শে আছে। তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই দুইটা তালুর ক্ষেত্রফলটা আমাকে নিতে হবে। আর যদি আমি বলি যে না আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, তাহলে সেক্ষেত্রে আমাকে আমার এক পায়ের তালুর যে ক্ষেত্রফল সেটা নিতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা বলে দিবে, এটা মাথায় রাখবা। মানুষের ক্ষেত্রে F ইকুয়ালস টু mg এবং এক পায়ে দাঁড়ালে এক পায়ের তালুর ক্ষেত্রফল, দুই পায়ে দাঁড়ালে দুই পায়ের তালুর ক্ষেত্রফল। তাহলে আর যে কোনো বস্তু, তাহলে আমরা এখন থেকে প্রেশার বের করার জন্য P ইকুয়ালস টু F/A ইউজ করব। যদি কখনো F এর মান দেওয়া না থাকে তাহলে F ইকুয়ালস টু আমরা mg দিয়ে বের করতে পারবো যদি m এর মান দেওয়া থাকে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার আসো, এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমাদের প্রেশার বের করা। কিন্তু তোমাদের যদি আমি বলি কোনো একটা তরলের অভ্যন্তরীণ প্রেশার বের করো, যে কোনো একটা তরল আছে, যেমন মনে করো কোনো একটা পাত্রের মধ্যে তরল আছে এতটুকু, এখন আমি বললাম যে এই জায়গায় প্রেশারটা কত, এই তরলের অভ্যন্তরে প্রেশার যখন বলবে একেবারে স্পেসিফিক তরলের অভ্যন্তরে, তরল পদার্থের অভ্যন্তরে যদি বলে তাহলে প্রেশার P ইকুয়ালস টু H/ρg। এটা হচ্ছে শুধুমাত্র তরল পদার্থের অভ্যন্তরের জন্য। এবং এখানে H মানে তোমরা জানো তরলের যে পৃষ্ঠ, এই পৃষ্ঠ থেকে সে কতটুকু গভীরে তার নাম হচ্ছে H। তাহলে H মানে হচ্ছে তরলের পৃষ্ঠ থেকে গভীরতা, সেই গভীরতা হচ্ছে H। রো মানে হচ্ছে যেই তরলটা এটার ভিতরে আছে তার ঘনত্ব, আর জি মানে তো আমরা জানি অভিকর্ষজ ত্বরণ। এবার আসো, তাহলে আমাকে এখানে একটা ব্যাপার, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ম্যাথ করার জন্য। যেমন অনেক সময় তোমাকে যে জিনিসটা করতে বলে সেটা হচ্ছে কোনো একটা বস্তুর আয়তনটা তোমাকে দেয়া নেই, মানে তোমাকে বস্তুর আয়তন কত বলে নাই, কিন্তু তোমাকে কিরকম বলছে, তোমাকে এরকম বললো যে আমার কোনো একটা পাত্রের মধ্যে এই মনে করো এই যে 10 লিটার পানি আছে, হ্যাঁ। এবার বললো যে কোনো একটা বস্তুকে যখন আমি এই পাত্রের ভিতর ডুবাইলাম তখন এই পানির উচ্চতাটা 11 লিটার হয়ে গেল। তাহলে এখন যদি আমি তোমাকে বলি
বস্তুটাকে তরলে ডুবানোর আগে উচ্চতা ছিল হচ্ছে মানে টোটাল আয়তন ছিল 10 লিটার, বস্তুটাকে ডুবানোর পর আয়তন হয়েছে 11 লিটার। তাহলে 1 লিটার আয়তন যে বাড়লো, এটা কেন বাড়লো বলো তো? বস্তুর কারণে। এর মানে তাহলে তোমাকে যদি প্রশ্ন করি বস্তুর আয়তন কত, তাহলে তুমি অবভিয়াসলি আমাকে আনসার দিবা 11 লিটার মাইনাস 10 লিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে এই যে কখনো যদি কোনো একটা বস্তুকে তরলে ডুবানোর আগে আয়তন যদি V1 হয়, তরলে ডুবানোর পর যদি আমাদের তরলে ডুবানোর আগে যদি তরলের আয়তন V1 হয়, আর তরলে ডুবানোর পর তরলের আয়তন যদি আমাদের V2 হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুর আয়তন, আচ্ছা এখানে V2 মাইনাস V1 হবে, মানে ডুবানোর পরে তো আয়তনটা বাড়বে, তাহলে ডুবানোর পরের আয়তন থেকে আগের আয়তনটা বিয়োগ করবে, এর মানে V2 মাইনাস V1 করবো। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এক্ষেত্রে আমরা বস্তুর আয়তনটা জানতে পারবো। যেমন তোমাকে আমি পরীক্ষা বললাম কোন একটা বস্তুকে তরলে ডুবানোর আগে তরলে আয়তন ছিল এত, তরলে ডুবানোর পর আয়তন হয়েছে এত। এবার বললাম যে এবার আমি তোমাকে বললাম যে ওই বস্তুর ঘনত্ব কত। তাহলে বস্তুর ভর মনে করো তোমাকে আমি দিয়ে দিছি, বস্তুর ঘনত্ব কেমনে বের করবা? তাহলে ঘনত্ব হচ্ছে ρ = m/v। তাহলে m এর মান তুমি বসাবা, b এর মান বসাবা, m এর মানটা তোমাকে দেওয়া আছে, b এর মানটা তুমি এখান থেকে বিয়োগ করে বের করতে পারবা। দ্যাটস ইট। এবার আসো আমরা একটু সামনের দিকে যাই। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কোন একটা বস্তুকে তরলে ডুবানো। মনে করো এটা হচ্ছে এই যে পাত্র, এই পাত্রের মধ্যে আমাদের এতটুকু পর্যন্ত তরল আছে। আমি এই বস্তুটাকে তরলের অভ্যন্তরে ঢুকালাম, এই বস্তুটাকে আমি তরলের ভিতরে ডুবাই দিলাম। এখন এই বস্তুটাকে তরলের ভিতরে ডুবাইলে ঘটনা কী ঘটে একটু খেয়াল করো, এটা নিয়ে খুব ভালো করে প্রেসাইসলি বুঝতে হবে। দেখো কোন একটা বস্তুকে যখন আমি তরলে ডুবাই দিলাম, তখন যেই জিনিসটা হয় সবসময় মনে রাখবা, কোনো বস্তুকে তরলে ডুবালে তরল চারদিক থেকে ওই বস্তুটাকে ধাক্কা মারে, চারদিক থেকে ধাক্কা মারে, চারদিক থেকে চেপে ধরে। যেমন মনে করো আমি তরলের ভিতর আছি, আমি যখন তরলের ভিতর আছি এদিক থেকে ধাক্কা, এদিক থেকে ধাক্কা, এদিক থেকে ধাক্কা, এদিক থেকে ধাক্কা, উপর থেকে ধাক্কা, নিচ থেকে ধাক্কা, মানে সবাই আমার চেপে ধরেছে লাইক এরকম। তাহলে ব্যাপারটা এরকম খেয়াল করো তো। তাহলে এই বস্তুটার উপর ধাক্কাগুলো কেমন হবে? উপর থেকে তাকে চেপে ধরবে, নিচ থেকে চেপে ধরবে, ডান দিক থেকে চেপে ধরবে, বাম দিক থেকে চেপে ধরবে, বুঝছো কি না? এখন এর মধ্যে হয় কি, এই যে চেপে ধরবে মানে একটা বল প্রয়োগ করবে, সেই বলটা আসে কোত্থেকে? প্রেশার থেকে। এখন প্রেশারটা আসে কোত্থেকে? তরলের অভ্যন্তরে গভীর যে কোনো নির্দিষ্ট উচ্চতায় একটা নির্দিষ্ট প্রেশার থাকে, সেই প্রেশার আমরা বের করতে পারি P = H ρ দিয়ে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে মনে করো এই বিন্দুতে এদিকে একটা প্রেশার আছে, আর এই বিন্দুতে এদিকে একটা প্রেশার আছে। ওই প্রেশারের কারণে এখানে একটা ফোর্স তৈরি হচ্ছে, ওই প্রেশারের কারণে ফোর্স তৈরি হচ্ছে। এটা মনে করো পানির উচ্চতা। তাহলে আমাকে বলো পানির পৃষ্ঠ থেকে এটার উচ্চতা আর পানির পৃষ্ঠ থেকে এটার উচ্চতা কি সেম? এই উচ্চতা সেম হওয়ার কারণে এখানকার ফোর্স আর এখানকার ফোর্সও সেম, যেহেতু প্রেশার সেম। তাহলে এটা বিপরীত দিকে হওয়ার কারণে একজন আরেকজন কী হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এর মানে কোনো একটা বস্তুকে যখন তুমি তরলে ডুবাবা, চারদিকে যে তোমাকে চেপে ধরেছিল ওই চারদিকের সবাই একে অপরের সাথে ক্যান্সেল হয়ে যাবে। এর মানে চারদিকটা বাদ, চারদিকে সবাই একে অপরের সাথে কী হয়ে যাচ্ছে স্যার? ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওই কারণে এখানে কি দেখাইছি দেখো, এখানে যখন আমি দেখাইলাম তখন একটু খেয়াল করলে দেখবা এই যে চারপাশে আমি কোনো বল দেখাই নেই। কেন দেখাই নেই? কারণ চারপাশে সবাই ক্যান্সেল হয়ে গেছে। তাহলে ক্যান্সেল হবে না কোনটা? উপরেরটা নিচেরটা। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাই উপরেরটা নিচেরটা কেন ক্যান্সেল হবে না? কারণ এই দুইটা সমান না। কেন সমান না? কারণ এখানে প্রেশার আর এখানে প্রেশার সেম না। কেন সেম না? কারণ এই তলের যে গভীরতা আর এই তলের যে গভীরতা এই দুটো সেম না। এটার ক্ষেত্রে এইচের মান H1 এটা কম, আর এটার ক্ষেত্রে H2 এর মান বেশি। এর মানে এখানে প্রেশার P1 কম, এখানে প্রেশার P2 বেশি। এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সেম, তাহলে এখানে প্রেশার হওয়ার কারণে এখানে ফোর্সের মানটাও বেশি। এখানে প্রেশার কম হওয়ার কারণে ফোর্সের মানও কম, এখানে প্রেশার বেশি হওয়ার কারণে ফোর্সের মানও বেশি। আগে বলে একটু বুঝছে কিনা? তাহলে আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে চারপাশের বলগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে, আর শুধুমাত্র উপরের তল এবং নিচের তলের এই জিনিসটা থাকবে। তাহলে আমি যদি তোমাকে একটু ক্যালকুলেশন করে দেখাই, তাহলে একটু খেয়াল করো। আমরা এখানে একটু দেখি, এই যে এই বিন্দুতে এখানে যদি আমি প্রেশার বের করি, এটাকে মনে করো প্রেশার নাম দিলাম P1। তাহলে প্রেশার P1 এর মান কত হবে? H1 ρg। তাহলে এটা তো গেলো প্রেশার। এখন আমরা জানি P = F/A। তাহলে F = কী বলা যায় বলো তো? P × A। তাহলে প্রেশারকে এরিয়া দ্বারা গুণ করলে ফোর্স পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি F1 মানে এখানে যে পরিমাণ ধাক্কা মানে হচ্ছে এই F1, এই F1 মান হচ্ছে প্রেশার 1 × A। তাহলে প্রেশার 1 এর মান হচ্ছে H1 ρg × A। তাহলে F1 এর মান পেয়ে গেলাম H1 ρg A। এটা হচ্ছে F1 এর মান। এবার আসা হচ্ছে নিচের তলের চাপ। তাহলে নিচের তল যদি চিন্তা করি P2 = H2 ρg। এবং নিচের তলে দেখো উপরের তলে ধাক্কাটা নিচের দিকে,
তাহলে উপরের তলে ধাক্কা হচ্ছে নিম্নমুখী, আর নিচের তলে ধাক্কাটা উপরের দিকে, এর মানে নিচের তলে ধাক্কাটা হচ্ছে ঊর্ধ্বমুখী। সেই ঊর্ধ্বমুখী বলের মানটা হচ্ছে F2 = V2A, V2 এর মান H2 ρ GA। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন অনেক সময় পরীক্ষায় তোমাকে ম্যাথের মধ্যে এটা করতে বলে, তোমারে বলে যে এরকম একটা বস্তু ভিতরে আছে, বলে যে এখানে প্রেশার কত, এটা আমরা খুব ইজিলি পারি। আমাকে অনেক সময় বলে যে এই জায়গায় ফোর্স কত, মানে এই তলের উপর বস্তুটা কি পরিমাণ ধাক্কা খাচ্ছে, এবং অনেক সময় বলে যে ধাক্কার দিকটা বলো। দিকটা তুমি ইজিলি পারবা, উপরের তলের দিক হচ্ছে নিচের দিকে, নিচের তলের দিক হচ্ছে উপরের দিকে। এখন তোমাকে বললো এখানে ধাক্কা কত, তাহলে এখানে ধাক্কার জন্য আমরা ফর্মুলা কি পেলাম, এখান থেকে ক্যালকুলেশন করে আমি F1 পাইলাম H1 ρ GA। এবার তুমি খেয়াল করো, পরীক্ষা যদি তোমাকে F1 এর মান বের করতে বলে, তাহলে নিশ্চয়ই H1 দেওয়া থাকবে, ρ এর মান না দেওয়া থাকলে 1000 মুখস্থ, G এর মান 9.8 মুখস্থ, A এর মান অবভিয়াসলি তোমাকে দেওয়া থাকবে, মান বসালে তুমি F1 এর মান পেয়ে যাবা। এই F1 মান হচ্ছে উপরের তলে কি পরিমাণ ধাক্কা খাচ্ছে। এবার তুমি ঠিক সিমিলারলি এখানে এগুলো বসালে নিচের তলে ধাক্কাটা পেয়ে যাবা। অ্যান্ড প্রশ্ন হচ্ছে তাহলে ঘটনা কী করছে, F1টা এভাবে বস্তুকে নিচের দিকে ধাক্কা মারছে, F2টা বস্তুকে উপরের দিকে ধাক্কা মারছে। এখন তুমি যদি এদের মধ্যে কম্পেয়ার করো, তুমি দেখো এই দুটো সূত্রের মধ্যে ρ GA সেম, শুধু H1 H2 আলাদা। তাহলে বলো H1 বড় না H2 বড়, যেহেতু এটা এই তলটা নিচে মানে হচ্ছে H2টা বড়, আর H2টা বড় মানে হচ্ছে F2 এর মানটাও বড়, এর মানে এই ফোর্সটা বেশি। তাহলে আমাকে বলো বস্তুর উপর থেকে নিচের দিকে ধাক্কা খাচ্ছে, আবার নিচ থেকে উপর দিকে ধাক্কা খাচ্ছে, উপর থেকে নিচের দিকে ধাক্কাটা কম, নিচ থেকে উপর দিকে ধাক্কাটা বেশি, নিচ থেকে একটু বেশি ধাক্কা দিচ্ছে। তাহলে নিচ থেকে যে বেশি ধাক্কা দিচ্ছে এর কারণে কি ঘটলো, লাইক এরকম ঘটনা ঘটবে, এই বস্তুটার হয়তো উপর থেকে নিচের দিকে ধাক্কা মারছে 10 নিউটন বলে, আর নিচ থেকে উপরের দিকে যে ধাক্কা খাচ্ছে সেটা হয়তো 15 নিউটন বলে। তাহলে আমাকে বলো এই দুইটা বল একই দিকে নাকি বিপরীত দিকে একই বস্তুর উপর ক্রিয়ার হতো, তাহলে একটা থেকে একটা বিয়োগ করো, কত থাকে 5 নিউটন। এর মানে 15 থেকে 10 বিয়োগ করলে 5, এই 5 নিউটন কোন দিকে হবে, উপরের দিকে হবে। এটাকেই আমরা বলি হচ্ছে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। এর মানে অনেক সময় জিজ্ঞেস করে ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মান কত, এই ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মান কত, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাবো এটাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মান। তাহলে আবার অনেক সময় জিজ্ঞেস করো ঊর্ধ্বমুখী বল বা প্লবতা তৈরি হয় কেন, তো ভেরি সিম্পল, উপর থেকে নিচের দিকে যে ধাক্কা আর নিচ থেকে যে উপর দিকে ধাক্কা, এর মধ্যে নিচের ধাক্কার প্রভাবটা একটু বেশি। তো নিচের ধাক্কার প্রভাব বেশি থাকার কারণে কি হচ্ছে, আমাদের যে বস্তুটা ওই বস্তুটা উপরের দিকে একটা বল অনুভব করছে, অ্যান্ড উপরের দিকে এই যে বল অনুভব করছে মনে করো 5 নিউটন, এটার নামই হচ্ছে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা করতে পারি স্যার, তাহলে এখন যদি তোমাকে বলা হয় এই ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বের করো, তাহলে তুমি এখান থেকে খুব ইজিলি বের করতে পারবা। কীভাবে বের করতে পারবা, ভেরি সিম্পল, একটা বিয়োগ করো। তাহলে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা মান হচ্ছে F = হচ্ছে F2 - F1। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বের করার সূত্র। এখন একটু পরে আমরা একটা সূত্র পাবো, প্লবতার একটা ফর্মুলা হচ্ছে ρ VG, সেটা একটু পরে বলছি। অনেকে তুমি তখন কনফিউজড হয়ে যাও, ভাইয়া কখন আমি এটা করবো কখন এটা করবো। হ্যাঁ, আমি একটু পরে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, আগে একটু তুমি বুঝে নাও। তাহলে আমরা এই টপিক্সের আরেকটু সামনে যাই। তা আরেকটু সামনে গেলে অনেক সময় তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে, বলে যে এখান থেকে প্রমাণ করো যে এটা আর্কিমিডিস সূত্র মেনে চলে। তো তোমাকে জানতে হবে আর্কিমিডিস কী বলেছিল। আর্কিমিডিস এটাই বলেছিল, কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে যে প্লবতা তৈরি হয় বা বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল তৈরি হয়, সেটা হচ্ছে ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এর মানে প্লবতা মান হচ্ছে অপসারিত তরলের ওজন, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো পরীক্ষায় রিটেনে অনেক সময় এটা প্রমাণ করতে বলে, তখন তোমাকে এটা করতে হয়। তাহলে একটু খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, একটু আগে অলরেডি আমরা F1, এই যে F1 বের করছি, F2 বের করছি, সেখান থেকে F2 থেকে F1 বিয়োগ করলে যেটা পাবো F, এটার নামই হচ্ছে প্লবতা। তাহলে আমি F2 এর মান বসাইলাম, F1 এর মান বসাইলাম, ρ GA আমরা কমন নিলাম, H2 - H1। একটু আগের চিত্রে তুমি যদি যাও দেখো H2 - H1 মানে কি, পুরোটা হচ্ছে H2, এটা হচ্ছে H1, H2 থেকে H1 বিয়োগ করলে কী পাবো, এই বস্তুটার উচ্চতা যাকে আমরা H নামে ডাকছি, তাহলে আমরা এই বস্তুটার উচ্চতা পাচ্ছি যার নাম হচ্ছে H। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে H2 - H1 সমান হচ্ছে আমরা H বললাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম প্লবতা F সমান H ρ GA। এবার এখান থেকে একটু খেয়াল করে দেখো, আমাদের যে বস্তুটা ছিল তরলের ভিতরে, ওই বস্তুটার উচ্চতা ছিল H, আর একটা তলের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে A। তাহলে বলো ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলে কী পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারো আয়তন V = হচ্ছে তাহলে আয়তন V = হচ্ছে HA, উচ্চতা ইন্টু ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে H এবং A কে গুণ করে তাকে আমরা আয়তন B বললাম, আর রোয়ের জায়গায় জি জায়গায় রয়ে গেল এটা। এই জিনিসটাকে আমরা এখন কি বলতে পারি, এই জিনিসটাকে আমরা বলতে পারি এই জায়গায়
এই জায়গায় বি মানে কি বলতো? বি মানে হচ্ছে যে বস্তুটাকে আমি ডুবাই দিলাম ওই বস্তুর আয়তন। রো মানে কি? ঘনত্ব। কার ঘনত্ব বলতো? এই রো কিন্তু বস্তুর ঘনত্ব না, এই রো কিন্তু তরলের ঘনত্ব। কারণ এর উপর থেকে খেয়াল করো, আমরা ক্যালকুলেশন করার সময় ওই প্রেশার বের করার সময় এটা ব্যবহার করেছিলাম, মানে ওই রোটাই হচ্ছে এটা, এর মানে এটা হচ্ছে আমাদের তরলের ঘনত্ব। এখন তুমি আমাকে বলো, আমরা জানি রো ভি, রো এবং বি গুণ করলে এম পাওয়া যায়, কিন্তু ঝামেলা হচ্ছে কাকে গুণ করলে? তরলের রোকে তরলের আয়তন দ্বারা গুণ করলে তরলের ঘনত্ব বা তরলের ভর পাওয়া যায়। তারপর হচ্ছে বস্তুর আয়তনকে বস্তুর ঘনত্ব দ্বারা গুণ করলে বস্তুর ভর পাওয়া যায়। কিন্তু এখানে বিটা হচ্ছে কার আয়তন? বস্তুর আয়তন। আর রোটা হচ্ছে কার ঘনত্ব? তরলের ঘনত্ব। একসাথে করতে পারবা না। কিন্তু এটাকে একসাথে করার জন্য তুমি এটা কাজ করতে পারবা। কি কাজ? তুমি এটা চিন্তা করে দেখো, এই বিটাকে তুমি বস্তুর আয়তন না বলে তুমি যদি এভাবে বলো অপসারিত তরলের আয়তন, কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। কারণ একটা বস্তুকে আমি পানিতে তরলে ডুবালে বস্তুর আয়তন যা, ঠিক ততটুকু তরল সে অপসারিত করবে। তাহলে সে ততটুকুই তরল অপসারিত করবে যতটুকু হচ্ছে তার আয়তন। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি, সে যদি তার আয়তনের সমপরিমাণ তরল অপসারিত করে, তাহলে এই বি মান হচ্ছে অপসারিত তরলের আয়তন। তাহলে অলরেডি এটা হয়ে গেল তরলের আয়তন, এটা হচ্ছে তরলের ঘনত্ব, এটা হচ্ছে তরলের ভর। তবে সব তরলের ভর না। কোন তরলের ভর? অপসারিত তরলের ভর। তাহলে এখানে এম মান হচ্ছে অপসারিত তরলের ভর, যতটুকু তরল অপসারিত হয়েছে। তাহলে এমকে জি দ্বারা গুণ করলে কী পাবো? ওজন। এই ওজন মানে কার ওজন? সবার ওজন না, অপসারিত তরলের ওজন। তাহলে আর্কিমিডিস কি বলেছিল? আর্কিমিডিস বলেছিল প্লবতা সমান অপসারিত তরলের ওজন। তাহলে দেখো, এটা হচ্ছে প্লবতা, এটা হচ্ছে ওজন। তাহলে প্লবতার ওজন সমান হয়ে গেল, এর মানে আর্কিমিডিসের সূত্র প্রমাণিত। পরীক্ষায় যদি তোমাকে আর্কিমিডিসের সূত্র প্রমাণ করতে হবে বলে, এভাবে এতটুকু পর্যন্ত আসতে হবে। এবার আসি, আর্কিমিডিস ছাড়া অন্যান্য ক্ষেত্রে তোমাকে যদি পরীক্ষায় প্লবতা বের করতে বলে, পরীক্ষায় যদি প্লবতা বের করতে বলে, তাহলে তুমি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করবা। প্লবতার সূত্র হচ্ছে রো ভিজি। কারো যদি মনে না থাকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে রেখে বলবা, রবীন্দ্রনাথ ঠাকুর রো ভিজি, রো ভিজি, রো ভিজি, রবীন্দ্রনাথ ঠাকুরজি। তাহলে রো ভিজি এটা হচ্ছে মনে রাখার টেকনিক। তাহলে রো ভিজি এটা হচ্ছে আমাদের সূত্র। তবে বুঝতে হবে এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। এই রো দ্বারা বোঝা যাচ্ছে তরলের ঘনত্ব, বস্তুর না কিন্তু। বি দ্বারা বোঝা যাচ্ছে বস্তুর আয়তন। তবে বস্তুর আয়তন যদি আমরা না বলে অন্য নামে ডাকতে পারি, তবে অন্য নামে ডাকার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কি সতর্ক? একটা বস্তুকে যদি তুমি পানিতে পুরোপুরি ডুবাই দাও, তাইলে বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন সমান। তাহলে সেক্ষেত্রে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত যদি হয়, যদি বস্তু সম্পূর্ণ নিমজ্জিত হয়, তাহলে ওই যে বি মান হচ্ছে বস্তুর আয়তন। কিন্তু যদি একটা বস্তু সম্পূর্ণ পানিতে নিমজ্জিত না হয়, মানে একটা বস্তু মনে করো অর্ধেক পরিমাণ পানিতে ডুবে থেমে আছে আর নামতেছে না, তাহলে প্লবতার ক্ষেত্রে কিন্তু পুরো বস্তুর আয়তন আসবে না। কোনটা আসবে বলো তো? ওই যতটুকু অপসারিত করছে ততটুকু। ওই জন্য বলেছি বস্তু সম্পূর্ণ নিমজ্জিত না হলে শুধুমাত্র নিমজ্জিত অংশের আয়তন অথবা অপসারিত তরলের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা, এই বি মানে বস্তুর আয়তন যদি সম্পূর্ণ নিমজ্জিত থাকে, যদি সম্পূর্ণ নিমজ্জিত থাকে। কিন্তু বস্তু যদি আংশিক নিমজ্জিত থাকে, তাহলে এই আয়তন মান হচ্ছে বস্তুর যতটুকু অংশ ডুবেছে ততটুকু অংশের আয়তন, আর জি মান হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে হচ্ছে প্লবতা বের করার ফর্মুলা। তাহলে এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার একটু আগেরটার এটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? একটু আগে যেটা সেটা হচ্ছে বড় পদ্ধতি, বেসিক পদ্ধতি। ওই পদ্ধতিতে তুমি যে কাজটা করতে পারো, যদি ওই পদ্ধতির তথ্যগুলো দেওয়া থাকে ওই পদ্ধতির মাধ্যমে করে করে আসবে ভেঙে ভেঙে। আর যদি এই পদ্ধতির তথ্য দেওয়া থাকে রো ভিজি, তাহলে তুমি এখান থেকে ডিরেক্ট বের করে ফেলতে পারতেছো। তাহলে এটা হচ্ছে তোমার কি তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুসারে তুমি সিদ্ধান্ত নিবা। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা আশা করি এখন প্লবতা বের করতে পারবো। এবার তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয়। পরীক্ষা প্রশ্ন আসে এরকম, কোন একটা বস্তু তরলে ভাসবে নাকি ডুববে। তাহলে কোন একটা বস্তু তরলে ভাসবে কি নাকি ডুববে সেটা নির্ভর করে কিসের উপর? বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব। তাহলে ভেরি সিম্পল, একটা বস্তুর, তোমরা তো এটা জানোই, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয় এর মানে বস্তু ভারী, আর বস্তু ভারী মানে হচ্ছে সে তরলের ভিতরে ডুবে যাচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে মনে রাখতে পারি, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয় তাহলে বস্তু অবশ্যই ডুবে যাবে। এবার যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব সমান হয়, তাহলে কেউ নিচে যাবে না, কেউ উপরে উঠবে না। এর মানে আমি এক কথায় বলতে পারি ওই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় পানিতে ভাসবে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, একটা জিনিস জেনে রাখবা, যদি ঘনত্ব সেম হয়, ওই বস্তুকে যদি তুমি হাতে ধরে কোথাও রেখে দাও, যেখানে রাখবা এক্স্যাক্টলি বস্তু সেখানেই থাকবে, উপরে উঠবে না, নিচেও নামবে না। এটা হচ্ছে যদি সেম হয়। আর বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে কম হয়, তাহলে বস্তুটা নিচে নামবে না, বস্তুটা উপরে উঠে থাকবে। মানে এক কথায় বস্তুটা
আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। কতটুকু? আংশিক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি যে বলতেছেন আংশিক নিমজ্জিত, এই আংশিক মিনস হোয়াট? আংশিক মানে হচ্ছে ভাইয়া সে পুরোপুরি ডুবে নাই কিন্তু কিছুটা ডুবেছে। তাহলে এবার প্রশ্ন চলে আসবে ভাই কতটুকু ডুবেছে, আইও সলভ করে দিচ্ছি। তাহলে যদি তোমাকে এবার পরীক্ষা প্রশ্ন করে কোনো একটা বস্তু সম্পূর্ণ তরলে ডুবেনি, আংশিক ডুবেছে, কতটুকু ডুবেছে, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এখানে প্রশ্ন কিন্তু দুই রকমের আসতে পারে, আমরা অনেক খেয়ালই করি না। প্রশ্ন যদি আসে শতকরা কতটুকু ডুবেছে, তাহলে সূত্র হচ্ছে এটা যে শতকরা ডুবে থাকা অংশ মানে হচ্ছে রো ডিভাইড বাই রো ডাব্লিউ ইন্টু 100%। এই রো মানে বস্তুর ঘনত্ব, রো ডাব্লিউ মানে হচ্ছে পানির ঘনত্ব বা তরলের ঘনত্ব। এটা করলেই তুমি পেয়ে যাবা শতকরা কত পার্সেন্ট পানির তলে ডুবে আছে। আর যদি বলো যে কত অংশ ভেসে আছে, তাহলে 1 থেকে বিয়োগ করবা, তাহলে 1 মাইনাস এটা ইন্টু 100%, অথবা এটা বের করার পর 100% থেকে বিয়োগ করলে হয়ে যাবে। এটা করার পর আনসার পেয়ে যাবে 30%, এর মানে 30% ডুবে আছে, এর মানে নিশ্চয়ই 70% ভেসে আছে। তো পরীক্ষা যদি ডুবে থাকা বলে এটা দিয়ে ডাইরেক্ট করবা, ভেসে থাকা বললে এটা দিয়ে ডাইরেক্ট বলবা। কিন্তু বর্তমানকালে পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে তোমাকে কত পার্সেন্ট ডুবে আছে না বলে যে কতটুকু আয়তন ডুবে আছে, মানে কতটুকু অংশ ডুবে আছে। তাহলে সেক্ষেত্রে ভাইয়া তোমার সূত্র কি আগের মতো, রো ডিভাইড বাই রো ডাব্লিউ ইন্টু বি আসবে। এই বি মানে হচ্ছে আমার যে বস্তুটা সেই বস্তুর মোট আয়তন। তাহলে জিনিসটা বুঝিও, এটা মানে শতকরা কতটুকু ডুবলো, এটা শতকরা আসবে। আর এটা হচ্ছে কত আয়তন ডুবলো, মানে স্পেসিফিক কতটুকু আয়তন ডুবেছে সেটা আসবে। আর এটা হচ্ছে কতটুকু আয়তন বেঁচে থাকবে সেটা আসবে এখান থেকে 1 মাইনাস রো বাই রো ডাব্লিউ ইন্টু ভি। এই সূত্রগুলো মনে রাখতে হবে। এবার আসো, এরকম একটা প্রশ্ন পরীক্ষায় অহরহ আসে যে তোমাকে পরীক্ষা প্রশ্ন করে সোনার মুকুটে খাদ আছে কিনা যাচাই করো। যে একটা বিভিন্ন তথ্য দিবে একটা সোনার মুকুট নিয়ে, এরপর বলে যে সোনার মুকুটে খাদ আছে কিনা বা সোনার মুকুটটা একেবারে খাঁটি কিনা। তো সেক্ষেত্রে আমরা কি করতে হয়, ভেরি সিম্পল, সোনার মুকুটে খাদ আছে কি নাই সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, আসলে ওই যে মুকুটটা সেই মুকুটের ঘনত্ব বের করতে হয়। মানে মুকুটের ঘনত্বটা তোমাকে জানা লাগবে। মুকুটের ঘনত্ব যদি তুমি বের করতে পারো তাহলে এবার তুমি হিসেব করবা, খাঁটি সোনার ঘনত্ব হচ্ছে 19,300, মুকুটের ঘনত্ব হচ্ছে 10,000। তাহলে কোথায় 19,300 আর কোথায় 10,000? এর মানে নিশ্চয়ই হারাম দাদা অনেক ভেজাল লাগাইছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কীরকম যে মুকুটের, এখন প্রশ্ন হচ্ছে ভাই মুকুটের ঘনত্বটা তুমি কীভাবে বের করবা? এই মুকুটের ঘনত্ব বের করার জন্য, মুকুটের ঘনত্ব বের করার জন্য এবং ওই ঘনত্ব বের করার জন্য আয়তন লাগে, সে আয়তন বের করার জন্য মানে ওভারঅল সব কিছু বের করার জন্য দুইটা তথ্য লাগে। একটা হচ্ছে মুকুটের বাতাসে ওজন কত, আর একটা হচ্ছে মুকুটের পানিতে ওজন কত। মানে কোনো একটা পানিতে মুকুটের ওজন, বাতাসে মুকুটের ওজন থেকে আমরা ক্যালকুলেশন করি। কেমনে করবো সেটা দেখা দিচ্ছি। আগে এটা মুখস্থ রাখবা, বিশুদ্ধ সোনার ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব। প্রশ্নে দেওয়া না থাকলে নিজেই মুখস্থ রাখতে হবে। এবার একটু খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে এটা অনেকে ভয় পায়। কেন ভয় পাও রে বাবা? তোমার নিয়ম শিখে দিচ্ছি, এই নিয়মে করবো হুবহু মিলে যাবে। তুমি কি করবো ভাইয়া, প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, মুকুটের ঘনত্ব তোমার কাজ, তাহলে মুকুটের ঘনত্ব কি রো ইকুয়ালস টু এম বাই ভি। এম মানে মুকুটের ভর, ভি মানে মুকুটের আয়তন। কিন্তু পরীক্ষার প্রশ্নে সবসময় দেখবা মুকুটের ভরটা দেওয়া আছে। এখন মুকুটের ভর মানে কি? মুকুটের ভর মানে হচ্ছে বাতাসে ভর। এখন অনেকে বলতে পারবে ভর তো দেওয়া নেই, ওজন দেওয়া আছে। সমস্যা নেই তো, ওজন ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এম জি। এখান থেকে ওজন দেওয়া থাকলে এম বের করা যাচ্ছে না, জি দ্বারা ভাগ করে অবশ্যই যাবে। মেন কথা হচ্ছে পরীক্ষায় তোমাকে সবসময় মুকুটের ভর অথবা ওজন দেওয়া থাকবে। ওজন দেওয়া থাকলে ওজন থেকে তুমি ভর বের করো। সোজা কথা, আমি মুকুটের ভর জানি, তাহলে আমাকে কি জানতে হবে? মুকুটের আয়তন জানতে হবে। এই মুকুটের আয়তন তোমার পরীক্ষায় কখনো দিবে না, এই মুকুটের আয়তনটা তোমাকে বের করতে হবে। এই মুকুটের আয়তন তুমি কিভাবে বের করবা? তুমি মুকুটের আয়তন বের করা হচ্ছে প্লবতার সূত্র দিয়ে। কিভাবে? এই দেখো, মনে রাখবো মুকুটের ক্ষেত্রে প্লবতা মানে হচ্ছে মুকুটের বাতাসে ওজন মাইনাস মুকুটের পানিতে ওজন। এখন অনেকে আমাকে প্রশ্ন করো ভাইয়া এটা কেমনে প্লবতা হয়? আচ্ছা ভেরি সিম্পল, মনে করো কোনো একটা বস্তু তার ওজন হচ্ছে 10 নিউটন। এখন পানিতে তুমি ডুবানোর কারণে তার ওজন হয়েছে মনে করো হচ্ছে তোমার এই যে 7 নিউটন। তাহলে বাকি 3 নিউটন কি গেল? বাকি 3 নিউটন আসলে সত্যিকার অর্থে বাতাসে ওজন 10 নিউটন, পানিতে যখন ডুবাইলা আমরা জানি কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল উপরের দিকে তাকে ধাক্কা মারে। এখন নিশ্চয়ই আমার তরল তাকে 3 নিউটন বলে উপর দিকে ধাক্কা মারছে। যখন তরল 3 নিউটন বলে তাকে ধাক্কা মারছে তখন তার ওজনটা আর 10 নিউটন দেখাচ্ছে না, 7 নিউটন দেখাচ্ছে। এর মানে আমি কি বলতে পারি কোনো একটা বস্তু সে নর্মালি ওজন 10 নিউটন আর পানির ভিতরে তার ওজন হয়ে গেল 7 নিউটন, তাহলে বাকি যে 3 নিউটন এটার নাম কি বলতো? প্লবতা। মানে প্লবতার কারণে এটা কমছে। তাহলে কোনো একটা বস্তুর বাতাসে ওজন থেকে পানিতে ওজন বাদ দিলে কি পাওয়া যায়? প্লবতা পাওয়া যায়। সো মাথায় রাখবা, এক্ষেত্রে মুকুটের ক্ষেত্রে মুকুটের বাতাসে ওজন থেকে পানিতে ওজন বাদ দিলে প্লবতা পেয়ে যাব। তাহলে বলো প্লবতা মানে কি? রো ভিজি।
আর মুকুটের বাতাসে ওজন কি? মনে করো মুকুটের যে ওজন, বাতাসে ওজন, এটাকে আমরা mg দিলাম, ওজন w = mg, তাহলে এটাকে আমি m a দ্বারা বোঝাচ্ছি বাতাসে ভর ইন্টু জি, আর এটা হচ্ছে mw দ্বারা বোঝাচ্ছে পানিতে ভর ইন্টু জি, জি কমন নিলাম, এটা পাইলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এই দেখো রো বি জি সমান যদি এটা হয়, তাহলে আমার লাগবে কার মান? বি এর মান। কেন বি এর মান লাগবে? বি এর মান এখানে বসাবো, এম এর মান আমি জানি, তাহলে রো এর মান পেয়ে যাব। তাহলে আমি বি এর মান বের করার জন্য রোজ নিচে যাবে, এই রোজই নিচে গেল, এটা গেল, এই জি জি কাটাকাটি, তাহলে আমরা পাইলাম হচ্ছে এটা, এর মানে এম এ মাইনাস এম ডাব্লিউ ডিভাইড বাই রো। তোমরা কিন্তু ডাইরেক্ট এটা বসিয়ে দিলে হবে না, তোমাকে উপর দিয়ে ক্যালকুলেশন করে করে আসতে হবে। ক্যালকুলেশন করে করে তুমি এখানে আসলা, এখানে আসার পর তুমি এই যে মান বসাবা, আনসার পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই। এখন যদি তোমাকে এখানে একটা ব্যাপার আমি বলি, যদি এখানে ভর দেওয়া না থাকতো, ডাইরেক্ট ওজনটা দেওয়া থাকতো, মানে ডাইরেক্ট ওজনের মানটা দেওয়া আছে, ভাই তোমার তো কিছু করার দরকার নেই, পরীক্ষায় ডাইরেক্ট ওজনের মান দেওয়া, তাহলে এখানে ওজনের মানটা বসাও, এখানে ওজনের মানটা বসাও, এটা থেকে এটা বিয়োগ করলে একটা মান পাবা, সেই মানটা এখানে আছে, এটা দ্বারা ভাগ করে ডাইরেক্ট আনসার পেয়ে যাচ্ছে। পরীক্ষা যখন মান বসায় করবা, ম্যাথ আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, আরও বেশি ইজি হয়ে যাবে। এবার অনেক সময় তোমাকে বলা হয় যে একটা মুকুট, এই মুকুটটাকে পানিতে ডুবাইলাম, ডুবানোর পর মুকুট কতটুকু পানি অপসারিত করলো, তাহলে যদি মুকুট দ্বারা অপসারিত পানির ভর বের করতে বলে, তাহলে আমরা কি করব? ভেরি সিম্পল, আমরা জানি রো ভি জি ইকস টু কোনটা? ওই যে বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন থেকে এটা বের করছিলাম। এবার এখান থেকে আমরা রো এবং বিকে গুণ দিলে আমরা এম পেয়ে যাব। আমার টার্গেট হচ্ছে এই এম এর মান বের করা, তাহলে জিটাকে এদিকে নিলে জি জি কাটাকাটি, তাহলে আমরা এখান থেকে এম সমান বলতে পারি এম এ মাইনাস এম ডাব্লিউ। এর মানে বাতাসে ভর থেকে পানিতে ভরকে বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা অপসারিত পানির ভরটা, সিম্পল। কিন্তু যদি তোমাকে, এটা তো হচ্ছে যদি বাতাসে ভর এবং পানিতে ভর দেওয়া থাকে, কিন্তু বাতাসে ভর যদি না দেওয়া থাকে, ওজন দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করলা? রো বি জি সমান বাতাসে ওজন ডাব্লিউ এ, পানিতে ওজন ডাব্লিউ ডাব্লিউ। তাহলে এবার আমরা এখান থেকে রো বি মানে বলতে পারি কি এম, তাহলে এম সমান কি, এটাকে জি দ্বারা ভাগ করো, তাহলে এই বাতাসে ওজনের মান বসাও, পানিতে ওজনের মান বসাও, জি দ্বারা ভাগ করো, এম এর মান পেয়ে যাবা। এটা হচ্ছে যখন ওজন দেওয়া থাকে, এটা হচ্ছে যখন ভর দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে কতটুকু তরল অপসারিত করেছে। মানে সবসময় যে খালি আমি এখান থেকে আয়তন বের করতে পারি, ব্যাপারটা এরকম না, বর বললেও আমরা ঠিক সেম স্টাইলে বের করতে পারবো। এবার আসো প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা খেয়াল করো। মনে করো এটা একটা পিস্টন, এটা হচ্ছে কোন একটা পিস্টন, সরি, এটা হচ্ছে কোন একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে এটা হচ্ছে আমাদের একটা পিস্টন। এই যে পিস্টনটা, এই পিস্টনটার উপর আমি ধাক্কা মারবো, ধাক্কা মারলে এখানে একটা প্রেশার অনুভূত হবে। বিজ্ঞানী প্যাসকেল বলেছিল কোনো একটা তরলের মধ্যে যদি তুমি একটা প্রেশার ক্রিয়েট করো, সেই প্রেশারটা সব জায়গায় সমমানের হয়ে ছড়িয়ে যাবে। এর মানে এখানে আমি ফি পরিমাণ প্রেশার দিলে এখানেও ফি পরিমাণ প্রেশার অনুভূত হবে, মানে তরল পদার্থের সব জায়গায় বর্তমানে প্রেশার হচ্ছে ফি। আর এই জায়গায় ফোর্সের মান F1, এই জায়গায় ফোর্সের মান হচ্ছে F2, মানে তুমি এখানে নিচের দিকে ধাক্কা মারলে এখানে উপর দিকে একটা ধাক্কা অনুভূত হবে, খুবই স্বাভাবিক। তবে এই জায়গায় প্রেশার যায়, এই জায়গায় প্রেশার কি সেম। তাহলে আমি যদি বলি এখানে প্রেশার কত, তাহলে তুমি বলতে পারো প্রেশার ফি ইকুয়ালস টু F1/A1, এখানে ফোর্স হচ্ছে F1, এরিয়া হচ্ছে A1, তাহলে ফি এটা সমান কত, ওই বড় সিলিন্ডারে কত, F2/A2, তাহলে আমি প্রেশার পেয়ে গেলাম। এখন প্যাসকেল বলে এই দুটো সমান, এর মানে এটা আর এটা সমান, তাহলে আমরা বলতে পারি F1/A1 সমান F2/A1, F1/A1 সমান F2/A2, এটা সূত্র হয়ে গেল। চাইলে অনেকে এটাকে এভাবে লিখতে পারে F2/F1 ইকুয়ালস টু A2/A1। অনেকে এখান থেকে এই যে এভাবে করে যে পরীক্ষায় ক্ষেত্রফল দেওয়া থাকে না, মানে সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া থাকে না, ব্যাসার্ধ দেওয়া থাকে। তো ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ফাই আর স্কোয়ার, তাহলে ফাই R2 স্কোয়ার, ফাই R1 স্কোয়ার, 5 কাটাকাটি, তাহলে F2/F1 ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, R2 স্কোয়ার/R1 স্কোয়ার। যখন যেটা দেওয়া থাকে, ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফল ইউজ করবো, আর যদি রেডিয়াস দেওয়া থাকে রেডিয়াস ইউজ করবো, দ্যাটস ইট। তাহলে এটা গেলে হচ্ছে প্যাসকেলের একেবারে জেনারেল ফর্মুলা। এবার আসা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে পরীক্ষায় জাস্ট নর্মালি তোমাকে যে প্রশ্নটা করে এরকম একদম মোস্ট কমন কোয়েশ্চেন, ছোট পিস্টনে এত বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল অনুভূত হবে। তাহলে ছোট পিস্টনে আমি F1 পরিমাণ বল প্রয়োগ করলাম, বড় পিস্টনে অনুভূত বল কত। তাহলে এই লাইনটা থেকে তুমি F2 বের করতে পারবা না, তাহলে এই লাইন থেকে আমি F2 বের করলে A2 A1 F এর মান 1 এর মান বসে আনসার পেয়ে যাবা। অথবা যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমি সেক্ষেত্রে ব্যাসার্ধের ফর্মুলা ব্যবহার করব, সেখান থেকে আমি এখান থেকে F2 পেয়ে যাবো। তাহলে F1 মানে ছোট সিলিন্ডারে কী পরিমাণ বল প্রয়োগ করলাম, আর F2 মান হচ্ছে বড় সিলিন্ডারে কতটুকু অনুভূত হলো। অনেক সময় উল্টাও বলতে পারে, বড় সিলিন্ডারে এতটুকু বল অনুভূত হলে ছোট সিলিন্ডারে কত বল প্রয়োগ করেছি, হোয়াট এভার, কোনো অসুবিধা নেই, যেটা বলবে সেটা তোমরা বের করবা। এখন এই জায়গায় একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে ছোট পিস্টনে M1 ভর চাপালে
সাম্যাবস্থার জন্য বড় পিস্টনে M2 বর চাপানোর ক্ষেত্রে, মানে অনেক সময় পরীক্ষা এরকম বলে যে আমরা এখানে বল প্রয়োগ করিনি, আমি ছোট পিস্টনে কোনো বল প্রয়োগ করিনি, আমি কি করছি এখানে একটা বস্তু রাখছি যার ভর এত। এখন স্বাভাবিক ব্যাপার, এখানে একটা ভর যদি তুমি যুক্ত করে এটা নিচের দিকে নামবে না, তাহলে এটাকে উপরের দিকে ধাক্কা দিবে। এখন এটা যেহেতু বড়, এখানে নিশ্চয়ই ধাক্কার পরিমাণটা বেশি হবে। তাহলে এখন তোমাকে পরীক্ষার প্রশ্ন করে যে এখানে যে একটা বস্তু রাখলাম, এই বস্তুর প্রভাবটাকে প্রশমিত করার জন্য এখানেও আমি একটা বস্তু রাখবো, তাহলে কত বস্তু রাখতে হবে। তাহলে এখানে একটা খুব স্বাভাবিক ব্যাপার হচ্ছে কি, এখানে তুমি যে বস্তুটা রাখবা ওই বস্তুর ভরটার তুলনায় এখানে বেশি হইতে হবে। কেন বলো তো? কারণ এখানে তো বস্তু ছোট, বলের মানও কম, কিন্তু প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি অনুযায়ী এখানে বলের মানটা বেড়ে যাবে। এখানে যদি বলের মানটা বেড়ে যায় তাহলে এখানে সাম্যাবস্থার জন্য ওজনও বেশি থাকা লাগবে। তো সেক্ষেত্রে তোমাকে বলা হয় এরকম যে এখানে আমি দিলাম M1 বরের বস্তু, তাহলে এখানে আমি দিব হচ্ছে M2 বরের বস্তু, ওই M2 এর মানটা কত সেটা জিজ্ঞেস করতে বলে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, এই যে আমরা এখানে দেখাই দিলাম এটা F1, মানে ওই F1 এর মানটা কোত্থেকে আসছে, আমি তো এবার ধাক্কা দিই নাই, ওজন থেকে আসছে। তাহলে F1 সমান M1G, F2 সমান কি M2G। এবার তুমি ওই যে ফর্মুলা লেখো F2/F1 = R2 স্কয়ার বা R1 স্কয়ার, অথবা A2/A1, তার মধ্যে F2/F1 এর জায়গায় তুমি কি করতে পারো, এই F2/F1 এর জায়গায় এটাকে এটা দ্বারা ভাগ করলে GG কাটাকাটি M2/M1, এর মানে তুমি এখানে M2/M1 লিখতে পারো। এর মানে আমরা যে F2/F1 লিখি তার জায়গায় M2/M1 লিখেও ম্যাথ করা যাবে। তাহলে সেক্ষেত্রে তুমি ভরের মানটা পেয়ে যাবা। আচ্ছা, ভালো কথা। আরেকটা জিনিস করতে গেলে আমাদের এখানে আসে, সেটা হচ্ছে এই প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে তোমাকে এখানে কৃত কাজ বের করতে বলে। তাহলে কৃত কাজ বের করতে বললে আমি আগে একটু তথ্যটা একটু বলে দিই। তুমি এই জায়গায় F1 পরিমাণ বল প্রয়োগ করেছো, তাহলে এটা নিচে নামবে, সে এখানে নামলো, সে এখানে নামার পর কতটুকু নামলো, L1 পরিমাণ নিচে নামলো। একইভাবে আমার এই দিকে আমি বল প্রয়োগ করার কারণে ওই বলের প্রভাবটা এইদিকে গেছে, তাহলে এটা যখন নিচে নামছে এটা উপরে উঠবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটা কতটুকু উপরে উঠবে, L2 পরিমাণ উপরে উঠবে। যদি এটা L2 পরিমাণ উপরে উঠে, এখানে বলের মান হচ্ছে F2। এবার তাহলে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে কাজ কেমনে বের করবা, ভেরি সিম্পল। এখানে কাজ মানে কি, বল ইন্টু সরণ, তাহলে বল হচ্ছে F1, সরণ হচ্ছে L1। এখানে কাজ কি, F2 × L2, শেষ তো, কাজের মান ইজি। আর আরেকটা হচ্ছে এই জায়গাটা রিলেশন মনে রাখবা। দেখো এটা তো তরল পদার্থ, তাই না? তরল পদার্থকে কিন্তু চাপ দিয়ে সংকুচিত করা যায় না, তরল পদার্থের পরিমাণটা নির্দিষ্ট থাকে। তাহলে এখানে যদি ও এতটুকু নিচে নামে, এটার একটা আয়তন আছে না, মনে করো এখানে তরল পদার্থ ছিল 10 লিটার, এর মানে 10 লিটার তরল নিচে নেমে গেছে। তাহলে এখানে যদি 10 লিটার তরল নিচে নামে, এখানেও ঠিক এতটুকুর মধ্যে 10 লিটার তরল থাকবে, মানে এখানে যতটুকু তরল নামবে এখানে ঠিক ততটুকু তরল উঠবে। তাহলে এখানে যে পরিমাণ আয়তন, এখানে যে পরিমাণ আয়তন কেমন সমান। আয়তন কেমনে বের করবা, এই ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল মনে করো A1 আর উচ্চতা হচ্ছে L1, A1 L1। এখানে আয়তন কেমনে বের করবা, A2 L2। এগুলো আমরা একটু পরে ইউজ করবো, ওই জন্য আগে থেকে তোমাকে বলে রাখলাম। এবার আসো আমরা এখানে দেখি। তাহলে খেয়াল করো, কৃতকাজ নির্ণয়, পরীক্ষা যদি কৃতকাজ নির্ণয় করতে বলে তাহলে W1 হচ্ছে F1 L1, W2 F2 L2 বের করে ফেলো, শেষ। এবার আসা হচ্ছে তোমাকে বলা হলো পিস্টনদ্বয়ের সরণের অনুপাত নির্ণয় করার জন্য, মানে L1 অনুপাত L2 বের করার জন্য। তাহলে এটা তুমি কেমনে বের করবা, সেক্ষেত্রে তোমাকে সহজ একটা নিয়ম শিখিয়ে দিই। মনে রাখবা কৃতকাজ W1 আর W2 সেম, সবসময় সেম। এবং একটু পরে আমি প্রমাণও করবো যে এটা সেম। অনেক সময় বলো যে এটা প্রমাণ করো যে এটা সেম, কারণ শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী শক্তি কোনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়। তাহলে W1 আর W2 একটা ইনপুট একটা আউটপুট, দুইটা কখনো ভিন্ন হতে পারে না, এর মানে এই দুইটা সেম হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারবো, আমরা জানি W1 সমান W2, তাহলে F1 L1 = হচ্ছে F2 L2। এবার বলো এখান থেকে L2/L1 সমান F1 F2 লেখা যায় না, যায়। এবার F1 F2 মান যদি না জানো, একটু আগে যে সূত্র পড়ছো সেগুলো থেকে বের করো, বের করে শেষ পর্যন্ত মান বসালে তুমি L2/L1 পেয়ে যাবা, অনুপাত। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে শক্তির সংরক্ষণশীলতা, বলে যে প্যাসকেলের এই যে বল বৃদ্ধিকরণ নীতি, এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি সূত্র মানে কি না। তাহলে দেখো শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি মানে না আমরা কীভাবে বুঝবো, ভেরি সিম্পল। শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে হচ্ছে W2 আর W1 সমান হবে। তাহলে আমি যদি এটা করি যে আমরা এই কাজটা করি
যে W2, এই W2 সমান হচ্ছে F2L2। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এটা F1L1 এর সমান। তাহলে F2টাকে F1 বানাইতে হবে, L2টাকে L1 বানাইতে হবে। তাহলে F2টাকে F1 বানানোর জন্য কি করতে হবে, ফর্মুলা লিখতে হবে। তো আমরা জানি F2 = A2/A1 × F1, এটা আমরা জানি, সেই সূত্রটা আমরা এখানে বসাইলাম। এবার L2টাকে L1 বানাইতে হবে। অ্যান্ড L2টাকে L1 কীভাবে বানাবা, এই যে মনে আছে কিনা একটু আগে একটা লজিক বলেছিলাম যে প্রথম পিস্টন যতটুকু নিচে নামে দ্বিতীয় পিস্টন ঠিক ততটুকু উপরে উঠে, মানে আয়তন। তাহলে প্রথম পিস্টনের আয়তন A1L1, দ্বিতীয় পিস্টনের আয়তন A2L2 কেমন সমান। এখান থেকে আমি নিশ্চয় কার মান পেয়ে যাবো ভাইয়া, L2 এর মান পেয়ে যাবো। এখান থেকে যদি আমি L2 এর মান পেয়ে যাই ভাইয়া, এই L2 এর মানটা এখানে বসাও, তাহলে তুমি পেয়ে যাবো হচ্ছে A1/A2 × L1। এটা A2 কাটা A1 কাটা F1L1। এই F1L1 মান হচ্ছে আসলে W1, আর W1 মান হচ্ছে প্রথম পিস্টন দ্বারা কৃত কাজ। এর মানে দ্বিতীয় পিস্টন দ্বারা কৃত কাজ যা, প্রথম পিস্টন দ্বারাও কৃত কাজ তা। এর মানে এটা শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। অ্যান্ড ফাইনালি আমাদের লাস্ট টপিক্সে আমরা আসতেছি স্থিতিস্থাপকতা। আমরা জানি স্থিতিস্থাপকতা মানে হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করে বিকৃত করে দিই, ওই বিকৃত বস্তু আবার আগের জায়গায় আসবে, তার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। যেমন তুমি আমাকে মনে করো ধাক্কা মারি বা বাঁকা করে দিলা, তুমি ধাক্কা মারা বন্ধ করছো, আমি আবার সোজা হয়ে গেলাম, এর মানে হচ্ছে আমি হচ্ছে স্থিতিস্থাপক ইমু। তাইলে ব্যাপারটা হচ্ছে এমন, কোনো একটা বস্তু আগের জায়গায় রিটার্ন করার প্রবণতা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা পড়তে হলে তোমাকে দুটো জিনিস জানতে হবে, একটার নাম হচ্ছে পীড়ন আর একটার নাম হচ্ছে বিকৃতি। তো প্রথমত আসে হচ্ছে পীড়ন। পীড়ন মানে হচ্ছে প্রতিক্রিয়া বল ডিভাইড বাই ক্ষেত্রফল। এই জায়গায় অনেকে ভুল করে, দেখো পীড়ন মানে কিন্তু বল বাই ক্ষেত্রফল না, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে F/A। অনেকে বলে যে F/A মান হচ্ছে ফি এর মান, এটা ফি, জীবনেও না। পীড়ন আর প্রেশার সেম জিনিস না, মান সেম হইতে পারে কিন্তু দুটো সেম জিনিস না। কেন সেম জিনিস না? প্রেশার মানে হচ্ছে যার কারণে বস্তু বেঁকে যায়, আর পীড়ন মানে হচ্ছে যার কারণে বস্তু আগের জায়গায় রিটার্ন আসে, দুইটা আলাদা। তাহলে প্রেশারের ক্ষেত্রে এখানে যে F হয় সেটা হচ্ছে প্রযুক্ত বল, আর পীড়নের ক্ষেত্রে এই বলটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া সেম, যার কারণে ম্যাথে কোনো অসুবিধা হয় না, কিন্তু লজিকটা বুঝতে হবে। লজিক্যালি হচ্ছে আমাদের এই F মানে হচ্ছে প্রতিক্রিয়া বল। আচ্ছা ভালো কথা, এখন আমরা যে জিনিসটা জানবো, মনে করো আমার কাছে একটা তার আছে, এই তারের যে বর্তমান দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা হচ্ছে L0 আদি দৈর্ঘ্য। আমি এই তারের মধ্যে M পরিমাণ বস্তু জুড়াইলাম, অথবা এখানে একটা বল প্রয়োগ করলাম। যদি আমি M পরিমাণ বস্তু জুড়াই তাহলে বলের মান হচ্ছে F = mg হবে। তাহলে তারটা লম্বা হবে না? এই তারটা লম্বা হয়ে বর্তমান দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে আমি যদি প্রশ্ন করি তারটা কতটুকু লম্বা হলো, তাহলে আনসার কি হবে? L - L0। এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমি তারটাকে আমি টানলাম, এই তারটাকে যে আমি টানলাম, এই টানের কারণে যে পীড়ন, এটার নাম হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। মানে দৈর্ঘ্য বরাবর যে পীড়ন তার নাম দৈর্ঘ্য পীড়ন। তাহলে দৈর্ঘ্য পীড়ন কি হবে? সেম আগের মতো F/A। তবে এই ক্ষেত্রে F এর ফর্মুলা আছে। কি ফর্মুলা? যেহেতু এম্বরের বস্তু ঝুলাইছি, F মানে হচ্ছে mg, আর A মানে কি? ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? এই যে তার, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাইর স্কয়ার। তাহলে তোমাকে আমি এখন বললাম যে পীড়নের মান বের করো এই তারের জন্য। পরীক্ষা আমি তোমাকে F আর A দিলাম না, তাহলে তোমাকে আমি M দিলাম, এখানে mg করলা। আমি তোমাকে এই যে R এর মান দিলাম, তুমি এখানে পাইর স্কয়ার করলা, দ্যাটস ইট। তাহলে আমরা যে জিনিসটা করতে পারি, তাহলে একটু খেয়াল করে দেখো। এবার একটু এদিকে বিকৃতি। এখন বিকৃতির ক্ষেত্রে যদি আমরা আসি, সবসময় একটা জিনিস মনে রাখবা, বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন ডিভাইড বাই আদি। বিকৃতি মানে কি ভাই বলো তো? পরিবর্তন ডিভাইড বাই আদি। এখন পরিবর্তন ডিভাইড বাই আদি আমরা কেন বলতেছি? ভেরি সিম্পল। দেখো বিকৃতি নর্মালি 3 প্রকার, তবে তোমাদের বইতে 2টা আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি আর একটা হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে সোজা কথা, তুমি তো পড়ছো বিকৃতি মানে পরিবর্তন বাই আদি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। আয়তন বিকৃতি মানে কি? আয়তনের পরিবর্তন ডিভাইড বাই আদি আয়তন। তাহলে খেয়াল করে দেখো, এখানে দৈর্ঘ্যের পরিবর্তন কত? L - L0, এ L - L0, আর আদি দৈর্ঘ্য কত? L0, এ L0। একইভাবে কোনো একটা বস্তুর আয়তনের পরিবর্তন যদি B - B0 হয়, আদি আয়তন যদি B0 হয়, এটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি। তবে এক্ষেত্রে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L0, আর বল প্রয়োগের পর শেষ দৈর্ঘ্য হচ্ছে L। এখন আমি যে সবসময় বস্তুকে টেনে লম্বা করবো, ব্যাপারটা তো এরকম না। আমি বস্তুকে সংকুচিতও করতে পারি। এর মানে L0 আর L এর মধ্যে কে বড় কে ছোট, এটা ডিপেন্ড করবে আমি টেনে লম্বা করছি নাকি সংকুচিত করছি তার উপর। ওই কারণে আমরা সহজ কথায় বলি, আমরা যে পরিবর্তন বলি দৈর্ঘ্যের পরিবর্তন, এটা L - L0 হইতে পারে, L0 - L হইতে পারে, মানে সোজা কথা বড় মাইনাস ছোট। সিমিলারলি আয়তনের ক্ষেত্রে মনে করো কোনো একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে একটা পিস্টন আছে, আমি বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার আগে আয়তন ছিল B0, এখন এটা সংকুচিত হয়ে বর্তমানে আয়তন হয়ে গেছে B। তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে কত? B0 - B। তাহলে B0 - B হইতে পারে, B - B0 হইতে পারে, ডিপেন্ড করে কিসের উপর ভাই বলো তো? আমি কি সংকুচিত করছি নাকি প্রসারিত করছি তার উপর। ওই কারণে আমরা এখানে সেম জিনিসটা আমরা আবার লিখে দিয়েছি। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম
পীড়ন মান হচ্ছে এফ বাই এ, আর বিকৃতি মান হচ্ছে পরিবর্তন ডিভাইড বাই আদি। এবার আমরা আরেকটা জিনিস জানবো, এটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। মুখস্থ করে ফেলবা, স্থিতিস্থাপক গুণাঙ্ক মান হচ্ছে পীড়ন ডিভাইড বাই বিকৃতি। বাবা তুমি অলরেডি পীড়ন জানো, তুমি অলরেডি বিকৃতি জানো, তাহলে পীড়নকে বিকৃতি দ্বারা ভাগ করলে স্থিতিস্থাপক গুণাঙ্ক পেয়ে যাবা। এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক 3টা আছে, কিন্তু তোমাদের বই অনুসারে 2টা। কি কি? প্রথমটা দৈর্ঘ্যের জন্য, তাহলে দৈর্ঘ্যের জন্য যে স্থিতিস্থাপক গুণাঙ্ক তাকে আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং হচ্ছে কিন্তু বিজ্ঞানীর নাম, ইয়ং এর গুণাঙ্ক। এই ইয়ং এর গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওয়াই দ্বারা প্রকাশ করি, ওয়াই। তাহলে ইয়ং এর গুণাঙ্কটা কার জন্য বলো তো? দৈর্ঘ্যের জন্য। তাহলে গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি, তাহলে দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি। এবার আসো ভাইয়া, তাহলে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান কি হবে? দৈর্ঘ্য পীড়ন এফ বাই এ, দৈর্ঘ্য বিকৃতি পরিবর্তন, এই যে দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য। তাহলে আমি যদি এবার এফ বাই এ, এফটাকে লিখলাম, নিচে এটাকে লিখলাম, আর এটাকে নিচে আসে এটাকে উপরে তুললে উল্টে যাবে, উল্টে গেলে উপরে এল নট, নিচে এল মাইনাস এল নট। বাবা এবার এখানে মান বসাও, আনসার মিলে যাবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এটা একটা ফর্মুলার মতো হয়ে গেল। তোমরা যারা ডাইরেক্ট এটা মুখস্থ করো কোনো দরকার নেই, এভাবে ভেঙে ভেঙে মনে রাখো, খুব ভালো পারবা। আর যদি এফ এর মান যদি কখনো দেওয়া না থাকে এম জি, এর মান যদি কখনো দেওয়া না থাকে পাই আর স্কোয়ার। এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় তোমাকে 2টা তার দিবে, ওই 2টা তার দিয়ে বলবে যে এই 2টা তারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক, কোন তারটা বেশি স্থিতিস্থাপক। তাহলে কোন তারটা বেশি স্থিতিস্থাপক তুমি কি দিয়ে বুঝবা? ইয়ং এর গুণাঙ্ক। মনে রাখবা, যেই তারের ইয়ং এর গুণাঙ্ক যত বেশি, ওই তার বেশি স্থিতিস্থাপক। তাহলে পরীক্ষায় তোমাকে স্থিতিস্থাপকতা কম্পেয়ার করতে বলে, ইয়ং এর গুণাঙ্ক বের করবা সবার জন্য, দেন যার ইয়ং এর গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক। তবে এক্ষেত্রে এটা বলে রাখা ভালো, যদি কখনো অনেক সময় দেখবা ইয়ং এর গুণাঙ্ক বের করার মতো পর্যাপ্ত তথ্য তোমাকে দেওয়া নেই, তখন তুমি 2টার জন্য ইয়ং এর গুণাঙ্ক বের করতে যাবা, বের করতে গিয়ে যা যা আছে তা বসাবা। এখন তুমি তো সব তো বসাতে পারো নাই, বসানোর দরকারও নেই। এরপরে y1কে y2 দ্বারা ভাগ করে দিবা, ভাগ করে দিলে কাটাকাটি গিয়ে একটা আনসার পেয়ে যাবা, কোনো টেনশন নেই। মানে অনেক সময় দেখা যায় কিছু তথ্য মিসিং থাকে, যেগুলো ভাগ করলে কাটাকাটি চলে যাবে। অতএব মান বের করা গেলে তো সরাসরি করবা, মান বের করা না গেলে ভাগ করে দিবা, তাইলেও হবে। এবার আসো আয়তন, তাহলে সেম আয়তনের জন্য আয়তন গুণাঙ্ক, যাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, তাহলে এটাও সেম আয়তন পীড়ন আয়তন বিকৃতি। আয়তন পীড়ন এফ বাই এ, আয়তন বিকৃতি বি মাইনাস বি নট বাই বি নট, বাকিটা হচ্ছে তুমি পারবা। তাহলে ওই যে একটু আগে যেটা বললাম, যদি ওয়াই ডাইরেক্ট বের করা না যায়, y1 বাই y2 করতে হবে আর কি। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি আমাদের জন্য হচ্ছে লাস্ট, আমরা মোটামুটি খুব সংক্ষেপে পুরো অধ্যায়টাকে আমরা কভার আপ করলাম। এগুলো পড়লেই তোমার মোটামুটি সৃজনশীলের কথাগুলো মনে পড়বে। এবার আসো, এখানে কয়েকটা জিনিস জেনে রাখবা। এক অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101325 প্যাসকেল, এটাকে আবার 76 সেন্টিমিটার পারচ্ছাপ বলা যায়, এটাকে 760 মিলিমিটার পারচ্ছাপ বলা যায়। মানে এটা 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 এগুলো সবগুলো মিনিং কি? সেম। এবার একটা ছোট্ট প্রশ্ন বলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। বলা হচ্ছে পারচ্ছাপকে প্যাসকেলে রূপান্তর করো। যেমন তোমার পরীক্ষায় বললো 70 সেন্টিমিটার পারচ্ছাপ, এটা সমান কত প্যাসকেল? তো আমাকে এরকম যদি প্রশ্ন করে, তাহলে ভেরি সিম্পল, এই 70 সেন্টিমিটার মান হচ্ছে, এটা হচ্ছে পারদের উচ্চতা, এই উচ্চতা মান হচ্ছে এই 70 সেন্টিমিটার, এটাকে মিটারে নাও। এবার কার উচ্চতা ভাইয়া? পারদের উচ্চতা, কারণ পারদের চাপ। তাহলে পারদের উচ্চতাটা যেহেতু, ওই ক্ষেত্রে ঘনত্ব আসবে হচ্ছে পারত্বের ঘনত্ব। এখন অনেকে প্রশ্ন করে ভাইয়া পারদের ঘনত্ব কেন আসলো? আমি তো প্রেশার বের করবো, তাহলে প্রেশার পি ইকুয়াল হচ্ছে এইচ রো জি। এইচ এর মান জানলাম, রো এর মান জানতে হবে না? রো মানে ঘনত্ব, কার ঘনত্ব? পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব মুখস্থ রাখতে হবে 13,600। দুইটা, তাহলে একবারে পুরা অধ্যায় যদি আমি কভার করি, 3টা ঘনত্ব মুখস্থ রাখতে হচ্ছে। পানির ঘনত্ব 1000, খাঁটি স্বর্ণের ঘনত্ব 19,300, আর পারদের ঘনত্ব 13,600। এই 3টা একসাথে মনে রাখতে হবে। আর এখানে প্রেশার বের করতে বলছে, পি ইকুয়াল টু এইচ রো জি, মান বসে এত প্যাসকেল পেয়ে যাবা। সো এতটুকু হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।